সিনেমায় আমরা অনেক প্রাণঘাতক ভাইরাস দেখেছি, কিন্তু এই ভাইরাসটা ছিল সম্পূর্ণ আলাদা। কারণ এটা ছড়িয়ে পড়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দেশের সরকার পুরো শহরটাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নেয়। মুহূর্তের মধ্যেই আকাশে উড়ে আসে ফাইটার জেট আর শুরু হয় ভয়ঙ্কর বোমা হামলা। হাজার হাজার মানুষ কয়েক মিনিটেই শেষ হয়ে যায়, কিন্তু অলৌকিকভাবে শুধু একটা পরিবার বেঁচে যায়। ভেবেছিল তারা বেঁচে গেছে, কিন্তু খুব দ্রুতই তারা বুঝতে পারে বোমা হামলা থেকে বেঁচে যাওয়াটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। গল্পের শুরুতে আমরা দেখতে পাই জেসন, তার স্ত্রী ব্রেথ, তাদের ছোট মেয়ে জুই খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ বাহির থেকে চিৎকার আর দৌড়াদৌড়ির শব্দ ভেসে আসে। শব্দগুলো এতটাই আতঙ্কের ছিল, জেসন আর ব্রেথ তাড়াতাড়ি বাহিরে চলে আসে। বের হয়ে তারা দেখতে পায় পুরো এলাকায় হইহুল্লা অবস্থা। সবাই নিজের বাড়ি ছেড়ে কোথায় যেন পালিয়ে যাচ্ছে। কারোর মুখে কোনো কথা নেই, শুধু ভয় আর আতঙ্ক। জেসন তাদের এক প্রতিবেশীকে থামিয়ে জানতে চায় যে কি হয়েছে, কিন্তু লোকটা কোনো উত্তর না দিয়েই চলে যায়। তখন জেসনের নজর পরে তার প্রতিবেশীর এক ছেলের দিকে। ছেলেটাও তাড়াহুড়ো করে ব্যাগ গুছাচ্ছিল। জেসন তাকে জিজ্ঞেস করলে সে বলে তার বাবার এক বন্ধু গভর্নমেন্ট অফিসার, তিনি নাকি খবর দিয়েছেন শহরে একটা ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর সেই ভাইরাসে আক্রান্ত মানুষ ধীরে ধীরে মনস্টারে পরিণত হচ্ছে। এই কথা শুনে জেসন অবাক হয়ে যায়। ঠিক সেই সময় ছেলেটার মা এসে তাকে টেনে নিয়ে যায়, আর যাওয়ার আগে সে শুধু একটা কথাই বলে, জেসন, তোমার ওয়াইফ আর তোমার মেয়েকে নিয়ে যত দ্রুত পারো এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাও। মহিলার মুখে আতঙ্ক দেখে জেসন আর এক মুহূর্তও নষ্ট করে না। সে ব্রেথ আর জুইকে নিয়ে গাড়িতে উঠে দ্রুত শহর ছাড়ার চেষ্টা করে, কিন্তু পথে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে। কিছুক্ষণ আগে যারা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছিল তারাই আবারও ফিরে আসতেছে। ঘটনাটা যতই এগিয়ে যাচ্ছিল ততই সবকিছু রহস্যময় হয়ে উঠতেছিল। আরো কিছু দূর এগিয়ে যেতেই তারা একটি বিশাল ট্রাফিকে আটকে যায়। গাড়ি থেকে নেমে তারা দেখতে পায় শহর থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটাও পুলিশ বন্ধ করে দিয়েছে। আকাশে কয়েকটা হেলিকপ্টার ঘুরে লাউড স্পিকারে ঘোষণা দিচ্ছে শহরে বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়েছে, তাই সবাই দ্রুত নিজের বাড়িতে ফিরে যান। এই কথা শুনে জেসনের একটু সন্দেহ হয়, যদি সত্যি ভাইরাস ছড়িয়ে থাকে তাহলে মানুষকে বের হতে না দিয়ে আবারও শহরের ভেতরে পাঠানো হচ্ছে কেন। জেসন এই কথা ভাবতেছিল, ঠিক তখনই হঠাৎ বড় একটা পাথর এসে তাদের গাড়ির সামনে পড়ে। চারপাশ কেঁপে উঠে আর পাহাড়ের পেছন থেকে বের হয়ে আসে দুটি মিলিটারি ফাইটার জেট। প্রথমে কেউ কিছুই বুঝতে পারে না, কিন্তু কয়েক সেকেন্ড পরেই শুরু হয় ধ্বংসযজ্ঞ। সেই ফাইটার জেটগুলো পুরো শহরের উপর একের পর এক বোমা ফেলতে শুরু করে, আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আগুন, ধোঁয়া আর বিস্ফোরণে শহরটা পুরো নরকে পরিণত হয়ে যায়। এবার ব্রেথ বুঝতে পারে পুলিশ তাদেরকে বাড়ি ফিরে যেতে বলতেছিল তাদের বাঁচানোর জন্য নয়, বরং তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য। এদিকে ফাইটার জেটগুলো এখন রাস্তার মানুষের দিকে এগিয়ে আসতেছে। চারিদিকে চিৎকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ প্রাণ বাঁচাতে যে যেদিকে পারতেছে দৌড়ে পালাচ্ছে, কিন্তু জেসন বুঝে যায় খোলা জায়গায় থাকলে তাদেরও একই পরিণতি হবে। ঠিক তখনই ব্রেথ পাহাড়ের উপর একটা স্কুল দেখতে পায়। তার মনে হয় ওখানে হয়তো কোনো লুকানোর সুযোগ আছে। তিনজন প্রাণপণে পাহাড় বেয়ে উঠতে শুরু করে, আর ঠিক তখনই পেছনে ব্রিজের উপরে থাকা মানুষদের উপর বোমা পড়ে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কাঁপতেছিল। অনেক কষ্টে তারা স্কুল পর্যন্ত পৌঁছে যায়। তাদের ভাগ্য ভালো যে সেখানে তারা একটা টানেল খুঁজে পায়, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি থাকতে তারা টানেলে ঢুকে পড়ে। তারা টানেলের দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে উপরে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ হয়। পুরো জায়গা কেঁপে ওঠে, কিন্তু তারা তখন মাটির নিচে বাংকারে ছিল, তাই অল্পের জন্য বেঁচে যায়। তবে তাদের মাথায় একটা প্রশ্নই ঘুরতেছিল, এমন কি ভাইরাস ছিল যেটার কারণে পুরো শহরটাই উড়িয়ে দেওয়া হলো? কোনো উত্তর ছিল না। তারা শুধু জানতো এখন বাঁচতে চাইলে এই বাংকারই তাদের একমাত্র আশ্রয়। সৌভাগ্যবশত সেখানে কিছু খাবার মজুদ ছিল, যদিও বেশিরভাগ খাবারের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবুও কয়েকজন মানুষের জন্য অনেকদিন চলে যাওয়ার মতো যথেষ্ট ছিল। কিন্তু ব্রেথের চিন্তা অন্য জায়গায়। সে বারবার তার মেয়ে জুইয়ের দিকে তাকাচ্ছিল। যদি জুই অসুস্থ হয়ে যায়, যদি ভাইরাস তাদের শরীরেও ঢুকে থাকে। তার ওপর থেকে বাংকারের দরজা বন্ধ করার সময় ব্রেথের হাতে গভীর আঘাত লেগে গিয়েছিল। সব মিলিয়ে তাদের অবস্থা খুবই খারাপ, তবুও তারা হাল ছাড়েনি। জেসন লোহার চেন দিয়ে বাংকারের দরজা শক্ত করে আটকে দেয়। সে সিদ্ধান্ত নেয় যতদিন দরকার হবে ততদিন তারা এখানেই লুকিয়ে থাকবে। কিন্তু মাটির নিচে বেঁচে থাকা মোটেও সহজ ছিল না। প্রতিদিন একই খাবার, ময়লা পানি আর একঘেয়ে দিন, আর সময় কাটানোর জন্য শুধু ছিল টাস খেলা। ধীরে ধীরে বাহিরের পৃথিবীর সঙ্গে তাদের সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস। এই বাংকারের অন্ধকারে যেন তাদের জন্য এক নতুন পৃথিবী তৈরি হয়ে উঠেছে। একদিন জয় তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমরা আর কতদিন এখানে থাকবো? জেসনের কাছে কোনো উত্তর ছিল না। সে শুধু তার মেয়েকে বলে, যেদিন বাহিরে ভাইরাস
নাগাদ চলে যাবে সেদিন আমরা এখান থেকে বের হব। এরপর সে জুইকে বাহিরের সুন্দর পৃথিবীর গল্প শোনাতে থাকে যাতে মেয়েটা বাহিরের সবকিছু ভুলে না যায়। এভাবেই সময় কাটতে থাকে আর অপেক্ষা করতে করতে তারা বুঝতেই পারেনি যে এই বাংকারের ভেতরে তাদের 300-রও বেশি দিন পার হয়ে গেছে। একদিন জুই তার মায়ের বানানো পেরিস্কোপ দিয়ে বাহিরের দৃশ্য দেখার চেষ্টা করে আর সেখানে যা দেখতে পায় তা সত্যি খুব ভয়ঙ্কর ছিল। চারিদিকে শুধু ধ্বংস, ভাঙা বাড়ি, পোড়া গাছ আর চারিদিকে শুধু মৃত্যুর মতো নীরবতা। দেখে মনে হচ্ছিল পুরো পৃথিবী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সেখানে কোনো মানুষের চিহ্নও দেখা যাচ্ছিল না। 300-রও বেশি দিন ধরে জেসন, ব্রেদ আর তার ছোট মেয়ে জুই মাটির নিচে সেই বাংকারে লুকিয়েছিল। বাহিরের পৃথিবীটা এখনো আছে কিনা সেটাও তারা নিশ্চিত না। জুই যখন পেরিস্কোপ দিয়ে বাইরে তাকায় তখন তার চোখে পড়ে শুধু ধ্বংস আর নীরবতা। চারিদিকে পুরো মাটি, ভাঙা বাড়ি আর মানুষের কোনো চিহ্ন নেই। এইসব দেখে ছোট্ট মেয়েটার মনে একটা ভয়ঙ্কর প্রশ্ন আসে, তাহলে এখন বর্তমানে আমরাই কি এই পৃথিবীর শেষ জীবিত মানুষ? ব্রেথ মেয়েটার মাথায় হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করে বলে, এমনটা ভেবো না, হয়তো তোমার বন্ধুদের পরিবারও আমাদের মতোই কোথাও লুকিয়ে আছে। এরপর রাত নেমে আসে। ডিনারের সময় হলেও তাদের সামনে একটা বড় সমস্যা চলে আসে। তাদের খাবারের মজুদ প্রায় শেষ, তাই প্রতিদিনের মতোই সেদিনও তারা খুব অল্প খাবার খেয়ে দিন পার করার চেষ্টা করতেছিল। কিন্তু জুয়ের অনেক দিনের আবদার ছিল একটা পুরো ক্যান সে একাই খাবে। শেষ পর্যন্ত তার ইচ্ছা পূরণ করা হয়, কিন্তু ক্যান খুলতেই সবাই অবাক হয়ে যায়। ভেতরে কিছুই নেই। প্রথমে তারা ভেবেছিল হয়তো তারা ভুল দেখেছে, কিন্তু ক্যানের পেছনে একটা ছোট ছিদ্র দেখা যায়। এটা দেখে ব্রেথ দ্রুত বাকি ক্যানগুলো পরীক্ষা করে আর তখনই তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। একটা নয়, দুটো নয়, পুরো 12টা ক্যান খালি। এই খাবারগুলোই তাদেরকে আরো 2 সপ্তাহ বাঁচিয়ে রাখতে পারতো। ব্রেথ চারপাশ দেখে ভেন্টিলেশন জালির দিকে তাকায়। তার ধারণা হয়তো কোনো ইঁদুর ভেতরে ঢুকে খাবার নষ্ট করতেছে। সে বলে, যদি সেটা ইঁদুর হয়ে থাকে তাহলে সেটাকে খুব দ্রুত থামাতে হবে, না হলে আমাদের সব খাবার শেষ হয়ে যাবে। জুইকে মন খারাপ করতে দেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলে, চিন্তা করো না, খাবার শেষ হয়ে গেলেও আমি আবারও বাহিরে গিয়ে কিছু না কিছু নিয়ে আসবো। পরের দিন জুই আর তার মা ব্লক দিয়ে খেলতেছিল। ঠিক তখনই পেছন থেকে খসখস শব্দ শোনা যায়। জুই ঘুরে তাকিয়েই দেখতে পায় সেই খাবার চোর আবারও এসেছে। একটা ছোট ইঁদুর খাবারের দিকে এগিয়ে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে জেসন আর ব্রেথকে ডাকে, আজ এই ইঁদুরটাকে আর ছাড়া যাবে না। জেসন ছুরি হাতে এগিয়ে যায়, কিন্তু ইঁদুর অবিশ্বাস্য দ্রুত ছিল। এদিক ওদিক ছোটাছুটি করতে করতে সে জেসনের হাত থেকে এড়িয়ে যায় আর দৌড়ানোর সময় টেবিলের উপরে রাখা লণ্ঠনটাও ফেলে দেয়। ইঁদুরটা যখন গর্তে ঢোকার চেষ্টা করতেছিল তখন ব্রেথ ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলে। অবশেষে তারা খাবার চোরকে শেষ করে দেয়, কিন্তু তাদের খুশি বেশি সময় টিকে না, কারণ পড়ে যাওয়া লণ্ঠন থেকে আগুন ছড়াতে শুরু করেছে। জেসন দ্রুত লণ্ঠনটা তুলতে যায়, কিন্তু সেটা এতটাই গরম ছিল যে তার হাত পুড়ে যায়। এরপর সেই লণ্ঠনের কাঁচ ফেটে আগুন আরো ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই টেবিল জ্বলে ওঠে। ব্রেথ পর্দা ছিঁড়ে আগুন চাপা দেওয়ার চেষ্টা করে আর জেসন পানি এনে আগুনের উপর ঢেলে দেয়। অনেক কষ্টের পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তারা ভেবেছিল তারা এখন নিরাপদ, কিন্তু আসল বিপদ তখনই শুরু হয়। আগুন নিভে গেলেও ধোঁয়া পুরো বাংকারে ভরে যায় আর সেই ধোঁয়া ধীরে ধীরে ভেন্টিলেশন দিয়ে বাইরে বের হতে থাকে। এটা দেখেই তাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ এই ধোঁয়া বাইরে যে কাউকে তাদের অবস্থান জানিয়ে দিতে পারে। এইসব দেখে তারা নিঃশ্বাস বন্ধ করে বসে থাকে। জেসন নিজেকে সাহস দিয়ে বলে, রাতের অন্ধকার হয়তো এই ধোঁয়াকে আড়াল করে ফেলবে, কিন্তু তারা নিজের কণ্ঠেও আত্মবিশ্বাসী ছিল না। ভয়ে তারা সারা রাত ঘুমাতে পারে না। পরের দিন সকালে তারা পেরিস্কোপ দিয়ে বাইরে তাকায় আর সেখানে যা দেখতে পায় তা দেখেই তাদের বুক কেঁপে উঠে। বাহিরে এখনো ধোঁয়ার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। এবার তারা নিশ্চিত হয়ে যায় তাদের গোপন আশ্রয়ের জায়গা ফাঁস হয়ে গেছে। ব্রেথ তখন একটা গুরুত্বপূর্ণ কথা বলে, ধোঁয়া যেহেতু বের হয়েছে তাহলে ছাইও বাহিরে জমে আছে। কেউ যদি এই ছাই অনুসরণ করে তাহলে সরাসরি বাংকার পর্যন্ত চলে আসবে। এই কথা শুনে জেসন আর দেরি করে না। তারা দুজন সিদ্ধান্ত নেয় বাহিরে গিয়ে সব পরিষ্কার করবে। বের হওয়ার আগে জেসন জুয়ের সামনে হাঁটু গেড়ে বসে সে বলে, আমাকে একটা কথা দাও, বাহিরে যাই ঘটুক আর যাই হোক না কেন কোনো অবস্থাতেই তুমি বাংকার থেকে বের হবে না। জুই মাথা নেড়ে রাজি হয়। তারপর জেসন আর ব্রেথ দরজার চেন খুলে খুব সাবধানে বাহিরে বের হয়ে যায়। এখন বাংকারের ভেতরে জুই একা। সে চুপচাপ অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও তার বাবা মা ফিরে আসে না। শেষে সে একটা টুলের উপর উঠে পেরিস্কোপ দিয়ে বাহিরে তাকায়। সে দেখে জেসন আর ব্রেথ দরজা লুকানোর চেষ্টা করতেছে। সবকিছু ঠিকঠাক চলতেছিল, কিন্তু হঠাৎ জুই এমন কিছু দেখে যা দেখে তার শরীর ঠান্ডা হয়ে যায়। দূরে জঙ্গলের ভেতর থেকে একটা কালো ছায়ার মতো কি যেন দ্রুত তাদের দিকেই এগিয়ে আসতেছে। ওটা আসলে কি ছিল সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। জুই চিৎকার করে তার বাবাকে পেছনে তাকাতে বলে, কিন্তু দূরত্ব এত বেশি ছিল যে কেউ তার কথা শুনতেই পায় না। ভয়ে জুই তার বাবাকে দেওয়া কথা ভুলে যায়। সে দ্রুত বাংকার থেকে বের হয়ে আসে, কিন্তু বাইরে এসে সে দেখতে পায় তার বাবা মা আর সেখানে নেই। ভয়ে সে জোরে জোরে তাদেরকে ডাকতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে কেউ একজন পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে। জুই আতঙ্কে কাঁপতে শুরু করে আর কয়েক সেকেন্ড পর সে বুঝতে পারে ওটা আসলে ব্রেথ। এরপর হঠাৎ তাদের সামনে দিয়ে একদল বন্য হরিণ দৌড়ে চলে যায়। হরিণগুলো এমন
এমন ভাবে ছুটতেছিল যেন মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর জিনিসের হাত থেকে তারা পালিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ব্রেতের ভয় আরো বেড়ে যায়, কারণ জঙ্গলের প্রাণীরা এমন ভাবে শুধু তখনই দৌড়ায় যখন কাছাকাছি কোনো বড় বিপদ থাকে। জেসনও ব্যাপারটা বুঝতে পারে। তিনজন আর 1 সেকেন্ডও দেরি না করে বাংকারের দিকে দৌড় দেয়। ভেতরে ঢুকে জেসন বাংকারের দরজা লাগিয়ে দেয় আর কাঠের তক্তাও শক্ত করে লাগিয়ে দেয়। তারপর লোহার চেন দিয়ে শক্ত করে আটকে ফেলে আর সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। কয়েক সেকেন্ড পর উপরে কারো পায়ের শব্দ শোনা যায়, ধীরে, ভারী আর অস্বাভাবিক। মনে হচ্ছিল কেউ একজন বাংকারের দরজার দিকে এগিয়ে আসতেছে। শব্দটা একবার এদিকে যাচ্ছে আবার ওদিকে। মিনিটের পর মিনিট সে আওয়াজ চলতে থাকে। জেসন, ব্রেথ আর জুই ধীরে ধীরে দরজার কাছ থেকে সরে যায়, কারণ তারা জানতো না উপরে কি আছে। তবে তারা একটা বিষয় বুঝে গিয়েছিল, যেই হোক মানুষ হলে তাদের এত ভয় লাগতো না। এদিকে ভয়ে জুই কাঁদতে শুরু করে। ব্রেথ তাকে শক্ত করে জড়িয়ে ধরে ফিস ফিস করে বলে, একদম শব্দ করবে না, কারণ বাইরে যা আছে সেটা যদি বুঝে যায় আমরা এখানে আছি তাহলে আমাদের বাঁচার আর কোনো সুযোগ থাকবে না। জেসন, ব্রেথ আর জুই ধীরে ধীরে বাংকারের দরজা থেকে আরো দূরে সরে যাচ্ছিল, কারণ তারা জানতো যদি ওপরের সেই অজানা জিনিসটা দরজা খুলে ফেলে তাহলে অন্তত সঙ্গে সঙ্গে তাদেরকে দেখতে পাবে না। সবকিছুই ঠিকঠাক চলতেছিল, কিন্তু ঠিক তখনই এমন এক বিপদ এসে হাজির হয় অপ্রত্যাশিতভাবে। জুইয়ের হাতে থাকা পুতুলটার দড়ি একটা স্ক্রুতে আটকে যায়। ধীরে ধীরে সেই স্ক্রুটা খুলতে থাকে। এটা দেখে জেসন আর ব্রেথের বুক ধকধক করে ওঠে, কারণ ওই দড়িটা সরাসরি পুতুলের সাউন্ড সুইচের সাথে লাগানো ছিল। তারা কিছু করে ওঠার আগেই সেই স্ক্রু খুলে যায় আর সঙ্গে সঙ্গে পুতুলটা জোরে জোরে শব্দ করতে শুরু করে। বাংকারের ভেতরে সেই শব্দ যেন বিস্ফোরণের মতো শোনাচ্ছিল। জেসন দৌড়ে গিয়ে পুতুলটা ছিঁড়ে ফেলে আর ভেতরে থাকা স্পিকারটাও ভেঙে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উপরে ঘুরে বেড়ানো সেই অজানা প্রাণীটা তাদের উপস্থিতি টের পেয়ে গেছে। হঠাৎ ওপর থেকে প্রচন্ড আঘাতের শব্দ আসে, তারপর ভারী পায়ের আওয়াজ। শব্দটা ধীরে ধীরে এসে ঠিক বাংকারের দরজার উপর থেমে যায়। এবার আর কোনো সন্দেহ নেই যে উপরে সেই অজানা জিনিসটা তাদের খোঁজ পেয়ে গেছে। আর ঠিক পরের মুহূর্তে সেই অজানা জিনিসটা বাংকারের দরজা জোরে জোরে নাড়াতে শুরু করে। লোহার চেন দিয়ে আটকানো দরজাটাও কাঁপতে থাকে। জেসন, ব্রেথ আর জুই বুঝে যায় যে ওপরের প্রাণীটা জেনে গেছে নিচে কেউ আছে। প্রথমে সেই চেনগুলো টান খেতে থাকে, তারপর একটার পর একটা ভাঙতে শুরু করে। এটা দেখে জেসন বুঝে যায় দরজা আর বেশিক্ষণ টিকবে না। সে দ্রুত একটা ওয়াটার পাম্পের পাইপ খুলে ফেলে। অন্যদিকে ব্রেথও সাহস হারায়নি। সে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের পুরো শরীরের ওজন দিয়ে দরজা চেপে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। ধীরে ধীরে সেই লোহার ঢাকনাও খুলতে শুরু করে। তারপর দরজার ফাঁকা দিয়ে একটা কালো ছায়া দেখা যায়, আর তার চোখ দুটো অন্ধকার ও বাল্বের মতো জ্বলতেছিল। দেখে মনে হচ্ছিল যেন মৃত্যু নিজেই তাদের দিকে তাকিয়ে আছে। 1 সেকেন্ডও দেরি না করে জেসন পাইপ দিয়ে সজোরে আঘাত করে। আঘাতে সেই প্রাণীটা পেছনে ছিটকে পড়ে যায়। জেসন সুযোগ বুঝে পাইপটা দরজার সঙ্গে আটকে দেয়। কিছুক্ষণ পর প্রাণীটা সেখান থেকে সরে যায়, কিন্তু জেসনের শরীর তখনও কাঁপতেছিল। এতদিন সে ভেবেছিল বাইরের পৃথিবীতে শুধু নিষ্ঠুর সোলজাররা আছে, এখন সে বুঝতে পারলো বাহিরে আরো ভয়ঙ্কর কিছু ঘুরে বেড়াচ্ছে। তিনজন সিঁড়ির পাশেই বসে পড়ে, কারণ তাদের লুকিয়ে থাকার জায়গা আর নিরাপদ নেই। আজ একজন এসেছে, কাল যদি আরো অনেকগুলো আসে, এই চিন্তাটাই তাদের ভেতরে ভয় পাইয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর হঠাৎ পাশের আলমারিটা কেঁপে ওঠে। জেসন আর ব্রেদ একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারা বুঝে যায় প্রাণীটা একা ছিল না, এখন সে তার বাকি সঙ্গীদেরও ডেকে এনেছে। এরপর উপরে অসংখ্য পায়ের শব্দ শোনা যায়। একটা নয়, দুটো নয়, মনে হচ্ছিল শত শত প্রাণী তাদের মাথার উপরে দৌড়াচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে সব শব্দ এসে বাংকারের দরজার সামনে থেমে যায়। এইসব শব্দ শুনে জেসন, ব্রেথ আর জুই ভয়ে জমে যায়। তারপর হঠাৎ শুরু হয় ভয়ঙ্কর আক্রমণ, আগের বারের চেয়েও অনেক বেশি শক্তিশালী। আর ধাম, প্রচন্ড শব্দে লোহার দরজা ভেঙে নিচে পড়ে যায়। অন্ধকারের মধ্যেও অসংখ্য জলজলে চোখ দেখা যায়। দেখে মনে হচ্ছিল পুরো বাংকার দানবে ভরে গেছে। জেসন, ব্রেথ আর জুই প্রাণ বাঁচাতে বাংকারের ভেতর দিকে দৌড় দেয়, কিন্তু অদ্ভুত সেই দানবগুলো তাদের পিছু করতে শুরু করে। ব্রেথ দ্রুত সেই তেলের ল্যাম্প ছুঁড়ে মারে আর সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। তাদের আর দানবগুলোর মাঝখানে আগুনের একটা দেয়াল তৈরি হয়ে যায়। এরপর জেসন আর ব্রেদ একটা ভারী আলমারি ঠেলে রাস্তা বন্ধ করে দেয়। তারা জানতো এইসব বাধা বেশিক্ষণ টিকবে না, আর সত্যি বলতে তাদের সামনে আর কোনো রাস্তাও নেই। ঠিক তখনই জুই একটা ভেন্টিলেশন দেখতে পায়। ওইটাই ছিল তাদের শেষ আশা। জেসন নিজের সব শক্তি দিয়ে সেই ভেন্টিলেশনটা ভেঙে ফেলে। তারপর আগে ব্রেদ, তারপর জুইকেও বাহিরে বের করে দেয়। কিন্তু যখন সে নিজে বের হতে যায় তখন সে আটকে যায়, কারণ ভেন্টিলেশনটা খুব সরু ছিল। এদিকে সেই দানবগুলো দ্রুত তার দিকে এগিয়ে আসতেছিল। সময় শেষ হয়ে আসতেছিল। জেসন চারপাশে তাকিয়ে দেখতে পায় কোনো উপায় নেই। শেষ পর্যন্ত সে নিজের কাঁধের হাড় ভেঙে ফেলে। ব্যথায় তার মুখ বিকৃত হয়ে যায় আর সে চিৎকার করতে শুরু করে। তবুও সে থামে না। সে নিজেকে জোর করে সেই ভেন্টিলেশনের ভেতরে ঢুকিয়ে দেয়। বাহিরে দাঁড়িয়ে ব্রেথ প্রাণপণে তাকে টানতে থাকে। ধীরে ধীরে জেসনের শরীর বের হয়ে আসতেছিল, আর ঠিক তখনই একটা বিশাল দানব তার পা ধরে ফেলে। জেসন বুঝে যায় এবার আর সে বাঁচতে পারবে না। সে ব্রেথের চোখের দিকে তাকায়, তারপর শান্ত গলায় বলে, যাই হোক না কেন জুয়ের যেন কিছু না হয়। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দানবটা তাকে আবারও টান দিয়ে বাংকারের ভেতরে নিয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, জেসন
জেসন ভয়ে ভেঙে পড়েনি, বরং সে দানবগুলোর দিকে তাকিয়ে বলে, আসো দেখি তোমাদের কত শক্তি। এরপর বাংকারের ভেতর থেকে ভয়ঙ্কর লড়াইয়ের শব্দ ভেসে আসে, চিৎকার আর গর্জন আর প্রচন্ড ধস্তাধস্তির আওয়াজ। ব্রেথ বুঝে যায় জেসন নিজের জীবন দিয়ে তাদেরকে পালানোর সুযোগ করে দিচ্ছে। চোখে পানি এলেও সে থামে না, সে জুইয়ের হাত শক্ত করে ধরে। তারপর সে সেই অন্ধকার জঙ্গলের দিকে জুইকে নিয়ে দৌড়ে চলে যায়, কারণ এখন বেঁচে থাকাটাই ছিল সবচেয়ে জরুরি। আর জেসনের শেষ ইচ্ছাও ছিল এটাই। দানবগুলোর হাত থেকে বাঁচতে বাঁচতে ব্রেথ আর জুই অনেক দূরে চলে আসে, কিন্তু দৌড়াতে দৌড়াতে তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। যে হাইওয়ে দিয়ে একসময় শহরের বাইরে যাওয়া যেত, সেখানে এখন বিশাল উঁচু একটা দেওয়াল দাঁড়িয়ে আছে। মানে পুরো শহরটাই বাহিরের পৃথিবী থেকে একদম আলাদা করে ফেলা হয়েছে। এখন আর কেউ চাইলেই এখান থেকে বের হতে পারবে না। ঠিক তখনই আকাশে একটা হেলিকপ্টারের শব্দ শোনা যায়। ব্রেথ পেছনে তাকিয়ে দেখে এটা একটা আর্মি হেলিকপ্টার। মুহূর্তের মধ্যেই সেই হেলিকপ্টারটা তাদের মাথার উপরে চলে আসে। তারপর তাদের গায়ের উপর তীব্র স্পটলাইট ফেলে। ব্রেথ আর জয় পালানোর চেষ্টা করতেই উপর থেকে একটা বিশাল জাল ছড়ে দেওয়া হয়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই তারা দুজন সেই জালে আটকে যায়। যতই চেষ্টা করুক না কেন, তারা কিছুতেই বের হতে পারতেছিল না। ঠিক তখনই ব্রেথ জালের ফাঁকা দিয়ে সামনে তাকিয়ে দেখতে পায় কয়েকটা কালো ছায়া তাদের দিকে এগিয়ে আসতেছে। আর এখানেই এই গল্পের সবচেয়ে বড় সত্যিটা সামনে চলে আসে। এতক্ষণ যাদের আমরা দানব ভাবতেছিলাম, তারা আসলে কোনো এলিয়েন ছিল না, কোনো মিউট্যান্টও ছিল না। ওরা ছিল আর্মি সোলজার। তাদের মুখে ছিল গ্যাস মাস্ক আর চোখে ছিল নাইট ভিশন গ্লাস। অন্ধকারে সেই গগলসের হলুদ আলোয় তাদেরকে দানবের মতো দেখাচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো, আর্মি কেন সাধারণ মানুষকে শিকার করতেছে? এর উত্তর লুকিয়েছিল একটা ভয়ঙ্কর ভাইরাসের মধ্যে। সোলজাররা ব্রেথ আর জুইকে ধরে পরীক্ষা করে। তাদের রক্ত পরীক্ষা করার পর জানা যায় তারা দুজনেই সেই ভাইরাসে আক্রান্ত। অর্থাৎ আর্মির চোখে তারা এখন বিপজ্জনক, আর বিপজ্জনক মানে মৃত্যু। আসলে ভাইরাস ছড়িয়ে পড়ার শুরুতেই শহরের অনেক মানুষ আক্রান্ত হয়ে গিয়েছিল। সমস্যা হলো ভাইরাসটা বাতাসের মাধ্যমে ছড়াতো, আর আক্রান্ত মানুষ নিজেরাও বুঝতে পারতো না যে সে ভাইরাসে আক্রান্ত। সরকারের কাছেও এর কোনো চিকিৎসা ছিল না, তাই তারা একটা নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছিল, ভাইরাসে আক্রান্ত সবাইকে মেরে ফেলা হবে। ব্রেথ কাঁদতে কাঁদতে সোলজারদের অনুরোধ করে সে শুধু তার মেয়েটাকে বাঁচাতে চায়। কিন্তু যখন সে বুঝতে পারে জুইকেও ছাড়া হবে না, তখন তার ভিতরে রাগ বিস্ফোরিত হয়। তার মুখে কালো দাগ ফুটে ওঠে আর চোখের চাহনি বদলে যায়। ঠিক তখনই একজন সোলজারের গলা থেকে রক্ত ছিটকে বের হয়। সবাই অবাক হয়ে পেছনে তাকায়। তখন তারা দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে জেসন। যেই মানুষটাকে সবাই মৃত ভেবেছিল, আসলে বাংকারে জেসন মারা যায়নি। ভাইরাসের প্রভাবে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, আর সেই অবস্থায় সে বাংকারের ভেতরের সবাইকে শেষ করে দিয়েছে। এখন তার চেহারা পুরো বদলে গেছে, মুখে কালো দাগ, চোখ লাল, আর তার শরীরের শক্তি আগের চেয়েও অনেক বেড়ে গেছে। সে একের পর এক সোলজারের উপর ঝাঁপিয়ে পড়তে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে গুলির সামনে বেশিক্ষণ টিকতে পারে না। কয়েকটা গুলি লাগতেই সে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে সেই সুযোগে ব্রেথ আর জয় জাল ছেড়ে পালিয়ে যায়। সোলজাররা চারিদিকে তাকিয়ে খুঁজতে শুরু করে, কিন্তু তারা জানতো না ব্রেথও বদলে গেছে। সে জুইকে একটা ভাঙা গাড়ির ভেতরে লুকিয়ে রাখে। তারপর সে একাই সোলজারদের সামনে দাঁড়িয়ে যায়। একের পর এক সোলজারকে আঘাত করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সেও গুলিবিদ্ধ হয়ে গাড়ির ছাদের উপরে পড়ে যায়। গাড়ির ভেতরে লুকিয়ে থাকা জুই সবকিছুই দেখতেছিল। নিজের বাবা মার এই অবস্থা দেখে সেও প্রচন্ড রেগে যায়। আর তখনই সেই ভাইরাস তার উপরও সেই প্রভাব ফেলতে শুরু করে। এক লাফে সে একজন সোলজারকে ফেলে দেয়। এর ফলে সেই সোলজারের মাস্ক ভেঙে যায়, আর সেই সোলজারকে প্রায় মেরেই ফেলেছিল। কিন্তু ঠিক সেই সময় ব্রেথ এসে তাকে থামিয়ে দেয়, কারণ সে চায় না তার মেয়েও পুরোপুরি দানবে পরিণত হোক। ব্রেথ তাকে শান্ত করার চেষ্টা করে। ধীরে ধীরে জুই স্বাভাবিক হয়ে যায়, তার শরীরের পরিবর্তনগুলো মিলিয়ে যায়। কিন্তু ওই সোলজারের ভাগ্য এতটাও ভালো ছিল না। তার মাস্ক ভেঙে যাওয়ার কারণে সে ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। অন্যদিকে জেসনের অবস্থা তখন খুব খারাপ। সে শেষবারের মতো নিজের মেয়ের দিকে তাকায়। তারপর সে আগের মতোই 2 আঙ্গুল দিয়ে জুইয়ের চোখে ছুঁয়ে দেয়, যেভাবে সে সবসময় তাকে সাহস দিত। এরপর জেসন চিরদিনের জন্য চোখ বন্ধ করে ফেলে। ঠিক তখনই সেখানে আরেকটা হেলিকপ্টার এসে পৌঁছায়। ব্রেথ আর সময় নষ্ট না করে সে জুইকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পথে তারা বড় একটা আবর্জনার স্তূপের পাশেই টানেলের ভেতরে ঢুকে পড়ে। হঠাৎ তাদের সামনে একটা আলো জ্বলে ওঠে। তারা তাকিয়ে দেখতে পায় ওইটা ছিল সেই তাদের প্রতিবেশীর ছোট ছেলে, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। ছেলেটা তাদেরকে ইশারা করে তার পেছনে আসতে বলে। ব্রেথ আর জুই সেই ছেলেটার সাথে এগিয়ে যায়। কিছুক্ষণ পর তারা একটা লুকানো গুফার মতো জায়গায় পৌঁছে যায়। সেখানে শুধু ওই ছেলেটার পরিবার নয়, আরো অনেক মানুষ লুকিয়ে ছিল। আর অবাক করার বিষয় হলো, তারাও সেই একই ভাইরাসে আক্রান্ত। তারা বছরের পর বছর ধরে এই অন্ধকার জায়গায় লুকিয়ে বেঁচে আছে, কারণ বাইরে বের হলেই আর্মিরা তাদেরকে মেরে ফেলবে। শেষে জানা যায় ভাইরাসটা আসলে মানুষকে মারে না, বরং মানুষের ভেতরের রাগ, ভয় আর শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। যখন কেউ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সে ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে শিখেছে, তারা স্বাভাবিকভাবেই বেঁচে থাকতে পারে। এতক্ষণ তারা আর্মি সোলজারদের দানব মনে করতেছিল, কিন্তু সত্যিটা ছিল উল্টো। সোলজাররা তাদেরকে দানব ভাবতো, আর তারাও সোলজারদের দানব ভাবতো। এভাবেই ভুল বোঝাবুঝি, ভয় আর বেঁচে থাকার লড়াইয়ের মধ্যে শেষ হয়ে যায় এই গল্প। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে সুন্দর একটি
একটি কমেন্ট করে জানিয়ে যাবেন যে এই গল্পটি আপনার কেমন লাগলো। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ এর পরবর্তী ভিডিও এর থেকেও ইন্টারেস্টিং হতে চলেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।